সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিনেত্রী, এটা তার একটা অ্যাডভান্টেজ হতে পারে। অন্যদিকে সজল ঘোষ, দেখা যাচ্ছে তাপস রায় তিনি বিজেপিতে গেছেন এবং তার সঙ্গেই আলোচনা করে সজল ঘোষে এখানে প্রার্থী করা হচ্ছে, তাই তাপস রায় তার জন্য প্রচার করবেন এবং এটা তার জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। আপনি বরাহনগরের ভূমিপুত্র, এটা কি আপনার অ্যাডভান্টেজ? তন্ময় ভট্টাচার্যের অ্যাডভান্টেজটা কি বরাহনগরে জেতার ক্ষেত্রে? দেখুন, সায়ন্তিকা আমার থেকে অনেক ছোট, আমি ওকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সজলও আমার থেকে অনেক ছোট, আমি ওকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। সজল একটা ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। সেই ওয়ার্ডকে সার্ভ করে একটা বিধানসভাকে কেন্দ্রকে সার্ভ করা এটা কঠিন কাজ, মানুষ এটা নিশ্চয়ই বিবেচনা করবেন। সায়ন্তিকা অভিনেত্রী, তো বিধানসভা তো অভিনয়ের জায়গা না, বিধানসভা তো বিল প্রণয়নের জায়গা, আইন তৈরির জায়গা। আমাদের সংবিধান রাজ্যের হাতে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাকে রাজ্য কীভাবে ব্যবহার করবে তা নির্ধারণের জায়গা। বিধানসভার রাজনীতির জায়গা, অভিনয়ের জায়গা না। সুতরাং রাজনীতির জায়গায় বরানগরের সচেতন মানুষ রাজনৈতিক ব্যক্তিত্বকে চাইবেন, অভিনয়ের জায়গায় অভিনেতা অভিনেত্রীকে চাইবেন। স্বাভাবিকভাবেই আমি মনে করছি না যে অভিনেত্রী হওয়াটা সায়ন্তিকার কাছে কোনো অ্যাডভান্টেজ। আমি বরং উল্টো করে বলবো, তৃণমূল কংগ্রেস একজন অভিনেত্রীকে প্রার্থী করে ভূমিপুত্রদের কাউকে প্রার্থী না করে নিজেদেরকে ডিসঅ্যাডভান্টেজে ফেলল। বিজেপি সজলকে প্রার্থী করেছে, আমি আবার বলছি সজলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ও বাইরে থেকে বরানগরে এসছে, বরানগরবাসী হিসেবে আমি ওকে স্বাগত জানাচ্ছি। কিন্তু যে রাজনীতি সজল নিয়ে আসছে, এই রাজনীতি গোটা দেশে পরিত্যক্ত হবে, গোটা দেশ এই রাজনীতিকে বর্জন করবে। সুতরাং সজলও যে রাজনীতি এখানে প্রচার করবে, সেই রাজনীতি বরানগরের মানুষের কাছে বর্জিতই হবে। বরানগরবাসী আপনাকে কেন ভোট দেবে? কি উন্নয়ন করবেন আপনি বিধানসভায় গেলে? এক, বরানগরে এখনো পানীয় জলের সমস্যা আছে। তাপস রায়কে আমি একটা ব্যাপারে ধন্যবাদ জানাবো। তাপস রায় প্রথম ব্যক্তি যিনি দলত্যাগ করার সাথে সাথে পদত্যাগ করেছেন। মমতা ব্যানার্জির সরকার তৈরি হওয়ার পরে মমতা ব্যানার্জি অনেককে দিয়ে দলত্যাগ করিয়েছেন, শুভেন্দু অধিকারী অনেককে দিয়ে দলত্যাগ করিয়েছেন, তাদের কাউকে দিয়ে পদত্যাগ করাননি। বিজেপির এমএলএ প্রেজেন্ট বিধানসভায় তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের, বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী, বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী আরেকজন আছেন, কি যেন নাম তার আমার এক্ষুনি মনে পড়ছে না। আবার তৃণমূলের দুজন বিজেপির প্রার্থী তালিকায় আছেন। তাপস রায় সেক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা পালন করেছেন, আমি তাকে আমার নমস্কার জানাচ্ছি। যে কাজটা ভালো সে কাজটাকে ভোটের আগের দিন পর্যন্ত ভালো বলতে আমার গলাও কাঁপে না, পাও কাঁপে না। তিনি দলত্যাগ করার সাথে সাথে পদত্যাগ করে একটি উদাহরণ তৈরি করলেন। এই উদাহরণটা যদি বাকি সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যদিও মমতা ব্যানার্জি তা করবেন না, নরেন্দ্র মোদীও তা করাবেন না, অমিত শাহ তা করাবেন না, তাহলে সেটা রাজনীতিতে ইতিবাচক। কিন্তু সমস্যা হচ্ছে, তাপস রায় কি বরানগরের পানীয় জলের সমস্যার সমাধান করতে পারলেন? উত্তর না। বরানগরে এখনও নিকাশির সমস্যা আছে, পারলেন? উত্তর না। এখনও বর্ষায় বরানগরের কিছু কিছু জায়গায় জল দাঁড়ায়, পারলেন? উত্তর না। আবার ধরুন 15 বছর ধরে এখানকার সাংসদ সৌগত রায় কি করেছেন? সৌগত রায় তো দেওয়াল লিখছেন লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখতে সৌগত রায়কে ভোট দিন। লক্ষ্মীর ভাণ্ডার কি কেন্দ্রীয় প্রকল্প নাকি? সৌগত রায়ের ভূমিকা কি লক্ষ্মীর ভাণ্ডারে? উনি তো এমপি। কন্যাশ্রী রূপশ্রী চালু রাখতে সৌগত রায়কে ভোট দিন। কন্যাশ্রী রূপশ্রীর সঙ্গে এমপির কি সম্পর্ক? এমপি মানে তো ভারত সরকারের প্রকল্প নিয়ে আসবেন তার লোকসভা কেন্দ্রে।
15 বছরে উনি একটি ভারত সরকারের প্রকল্প এনেছেন, এ সিঙ্গেল ওয়ান আনেননি। অথচ বড়নগরে বেঙ্গল ইমিউনিটির কারখানা বন্ধ, বিশাল জমি তার। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হতে পারে, কোনো উদ্যোগ দেননি। আরআইসি বন্ধ, কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন। আপনি বিধায়ক হলে এই কাজগুলির জন্য উদ্যোগ নেবেন? 100 বার। এটাই তো বড়নগরের কাজ। বড়নগরের জুট মিলের অবস্থা মৃতপ্রায়। বড়নগরের জুট মিল বেঁচে না থাকলে পরে বড়নগরের পশ্চিম পাড়ে গঙ্গার ধারের একাংশ, আলমবাজার সহ তার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। বড়নগর জুট মিলকে রক্ষা করতে হবে, এটাই তো কাজ। বেঙ্গল ইমিউনিটির বন্ধ কারখানার জমিতে কর্মসংস্থান হয় এমন নতুন কারখানা তৈরি করতে হবে, এটাই তো কাজ। বড়নগরে কেন্দ্রীয় সরকারের জমি আছে, সেই জমিতে বড়নগরে একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। বড়নগরে শ্রীচৈতন্যদেব এসেছিলেন, বড়নগরে রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন। বড়নগরের রাস্তা দিয়ে বিবেকানন্দ রোজ সিমলা থেকে দক্ষিণেশ্বরে যেতেন। বড়নগরে শশীপদ বন্দ্যোপাধ্যায় রাজকুমারী স্কুল তৈরি করেছেন, প্রথম শ্রমিকদের পত্রিকা করেছেন, প্রথম মেয়েদের স্কুল করেছেন। বড়নগরে মানিক বন্দ্যোপাধ্যায় থাকতেন, বড়নগরে নাট্যাচার্য শিশির ভাদুরী থাকতেন, বড়নগরে যাত্রা সম্রাট শান্তিগোপাল থাকেন। বড়নগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনের হেড অফিস বড়নগরে, যেগুলোর অস্তিত্ব ছাড়া ভারত সরকার চলবে না একটা দিনের জন্য। আপনি সেলিব্রিটি খুঁজছেন অভিনেত্রীদের মধ্যে, অভিনেতাদের মধ্যে। আইএসএস ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রত্যেকটা অধ্যাপক একজন সেলিব্রিটি। বড়নগরে রামকৃষ্ণ মিশনের মতো স্কুল, নরেন্দ্রনাথের মতো স্কুল, রাজকুমারীর মতো স্কুল, মোহন গার্লসের মতো স্কুল, আরও অনেক স্কুল আছে। তার প্রত্যেকটা শিক্ষিকা একজন সেলিব্রিটি, যারা প্রত্যেক দিন অজস্র ছেলে মেয়েকে তৈরি করছেন। বড়নগরে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, প্রশান্তচন্দ্র মহলানবিশ কলেজ, তার অধ্যাপক অধ্যাপিকারা একজন সেলিব্রিটি। বড়নগরে 4টে নাটকের দল আছে। বড়নগর থেকে 6টা লিটিল ম্যাগাজিন বেরোয়। বড়নগরে বোধহয় কোন গলিতে কি আছে প্রত্যেকটা আপনি বলে দিতে পারেন। হ্যাঁ, পাড়াটাই তো খুব স্বাভাবিক। কারণ আমি তো বললাম যে বড়নগরের ক্রীড়া সংস্কৃতির জগতের সঙ্গে আমার ছোটবেলা থেকে সংযোগ, কেন আমি পারবো না? আগে আপনি বিধায়ক থেকেছেন ইতিমধ্যেই, তো তখনের সঙ্গে এই যে এখনও যে প্রচার ইতিমধ্যেই শুরু হতে চলেছে, পার্থক্যটা কি বুঝতে পারছেন? কারণ যতই হোক একটা বয়সের ফারাক তো হয়েছে, আর এত রোদ গরমের মধ্যে কিভাবে প্রচার সারছেন, এনার্জিটা কোথা থেকে পাচ্ছেন? দেখুন, আমরা যে রাজনীতি করি, এই রাজনীতি আমাদেরকে শিখিয়েছে মানুষের কাছে যেতে হবে। আমাদের কিংবদন্তি নেতা জ্যোতি বসু বারবার বলতেন, মানুষের কাছে যাও, মানুষ বিচারক। যদি কিছু ভুল করে থাকো পরিষ্কার করে মানুষকে বলো, মিথ্যের আশ্রয় নিও না, যা পারোনি বলো, যা পেরেছো তাও বলো, মানুষ ঠিক বিচার করবেন। সেই মানুষ আমাদের শক্তি। সেই মানুষের কাছে যাওয়াটা পরিশ্রম হবে কেন? সেই মানুষের কাছে যাওয়াটা তো আনন্দ। আমি যখন মানুষের কাছে প্রচারে যাচ্ছি তখন আসলে আমি আনন্দ পাচ্ছি, আসলে আমি পরিশ্রম করছি না। যাদের অনেক বেশি মেকআপ ঠেকআপ প্রয়োজন হয় রাস্তায় বেরোনোর জন্য, বেশি রোদে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের কাছে পরিশ্রম। আমার প্রচার করতে ভালো লাগছে, উপভোগ করছেন? অবশ্যই। প্রচার করা মানে কি? ম্যাক্সিমাম মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া। বামপন্থীদের কাজই তো মানুষকে ভালোবাসা, মানুষের কথা শোনা, মানুষের সাথে কথা বলা। আর এমনিতেই ব্যক্তিগতভাবে আমার চরিত্রের মধ্যে ছোটবেলা থেকেই আমি প্রতি সময়ে নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করি। আমি আসলে এটা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষের কাছ থেকে আমার কিছু না কিছু শেখার আছে। আবার একই সাথে এটাও বিশ্বাস করি প্রত্যেক মানুষের আমার কাছ থেকেও কিছু না কিছু পাওয়ার আছে। এই যে আদান প্রদান, এটাই তো সভ্যতার মূল। সভ্যতা গড়ে উঠেছে তো মানুষে মানুষে আদান প্রদানের মধ্য দিয়ে। তো আমি কারোর থেকে কিছু নেব না, আমি একটা সব জানতা হয়ে বসে আছি, সবাই খালি আসবেন আমি জ্ঞান দেব। নো, আমাকে যেতে হবে মানুষের কাছে, শুনতে হবে তাদের কথা।
তাদের কথার যেটা গ্রহণযোগ্য আমাকে গ্রহণ করতে হবে। সেটা যদি আমার বিরুদ্ধে সমালোচনা হয়, আমার দলের সম্পর্কে সমালোচনা হয়, তাও গ্রহণ করতে হবে। মানুষই তো দল, মানুষই তো দলকে রক্ষা করে, মানুষই তো দলকে বাঁচায়, মানুষই তো দলকে প্রতিষ্ঠা করে। সেই মানুষের প্রতি কৃতজ্ঞতা যেদিন উঠে যাবে, তার আগে যেন আমার মৃত্যু হয়। কিভাবে নিজেকে প্রস্তুত করছেন প্রচারের জন্য, একটু রুটিনটা জানতে চাইব। আসলে দেখুন, গতকাল সবে আমার নাম ঘোষিত হয়েছে। আজকে যেহেতু পবিত্র ঈদের দিন, আজকে স্বাভাবিকভাবেই সকালবেলায় আমাদের বরানগরের আলমবাজার অঞ্চলে সংখ্যালঘু মানুষ বসবাস করেন, তাদের কাছে গেছিলাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমাদের বিধানসভা কমিটি মিটিং করবে। আমাদের তো প্রার্থীর ইচ্ছে মতো প্রচার হয় না। আমাদের একটা পার্টি স্ট্রাকচার আছে, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, বামফ্রন্ট আছে, জাতীয় কংগ্রেস আছে। সকলের সাথে কথা বলে নিয়ে আমাদের গোটা প্রচার প্রক্রিয়া সেইটা ঠিক হবে। নিজেকে কিভাবে প্রস্তুত করছেন, সেই কাজটা চলছে। আমার নিজেকে প্রস্তুত করার কিছু নেই। আমি বরাবরই মানুষের সঙ্গে থাকি, বরাবরই মানুষের জন্য পরিশ্রম করি, বরাবরই রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত, সেই 1976 সাল থেকে। সুতরাং আমার কোনো বাড়তি প্রস্তুতির প্রয়োজন নেই। অর্থাৎ বরানগরের ভূমিপুত্র তন্ময় ভট্টাচার্যের কাছে বিপরীতে থাকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হোক বা সজল ঘোষ, তারা কিছুই নয়। না না, একদমই কিছুই নয় না। আমার কাউকে অমর্যাদা করার অধিকার নেই। তারা দুটো রাজনৈতিক দলের প্রার্থী। একটা রাজনৈতিক দল রাজ্যে সরকার পরিচালনা করছে, আর একটা রাজনৈতিক দল দেশে সরকার পরিচালনা করছে। তাদেরকে ছোট করে দেখার, ছোট করে ভাবার কোনো অধিকার আমার নেই। এই কাজ যদি আমি করি, তাহলে আমার অন্যায় করা হবে। তারা একটা রাজনৈতিক শক্তি, আমি আরেকটা রাজনৈতিক শক্তির প্রতিনিধি। লড়াইটা রাজনীতির। ব্যক্তি সজলের সঙ্গে, ব্যক্তি সায়ন্তিকার সঙ্গে কোনো লড়াইয়ের কোনো প্রশ্নই নেই। লড়াইটা রাজনীতির। সে রাজনীতিতে মানুষ কি দেখছে? মানুষ দেখছে আজকের রাজনীতি দুর্নীতিতে পরিপূর্ণ। মানুষ দেখছে আজকের রাজনৈতিক নেতা হিসাবে গজিয়ে ওঠা ব্যক্তিদের নাম হচ্ছে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। মানুষ দেখছে হাথরস, মানুষ দেখছে হাঁসখালি, মানুষ দেখছে রাজস্থানের ইন্দ্রকুমার মেঘাওয়াল নামের নিচু জাতের ছেলেটা, প্রধান শিক্ষক যিনি উঁচু জাতের, তার জলের কলস স্পর্শ করায় তাকে পিটিয়ে খুন করা হয়। মানুষ দেখছে বেকারত্ব সর্বকালের সব রেকর্ডকে পরাস্ত করে সর্বোচ্চ জায়গায়, আর টাকার দাম সর্বকালের সব রেকর্ডকে পরাস্ত করে সর্বনিম্ন জায়গায়। মানুষ দেখছে ভয়ঙ্কর রকমের আন্ডার এমপ্লয়মেন্ট। যারা জোম্যাটোর ডেলিভারি বয়, সুইগির ডেলিভারি বয়, ফ্লিপকার্টের ডেলিভারি বয়, আমাজনের ডেলিভারি বয়, বেশিরভাগ উচ্চশিক্ষিত। তারা বাইক চালিয়ে 15,000 16,000 টাকা মাইনার জন্য এই পরিশ্রম করছে, যাদের 60,000 টাকা মাইনের চাকরি পাওয়া উচিত সঙ্গতভাবেই। এমএ পাস মানুষ আমার নিজের পাড়ার রিক্সা স্ট্যান্ডে রিক্সা চালাচ্ছে। আমরা সবাই, আমি নিজে তাকে মাস্টারদা বলে ডাকি। এমএ পাস রিক্সা চালাচ্ছে। এই যে ভয়ঙ্কর আন্ডার এমপ্লয়মেন্ট, এই আন্ডার এমপ্লয়মেন্ট আমাদের রাজ্যের অর্থনীতির সর্বনাশ করে দিচ্ছে। অর্থনৈতিক দিক থেকে দুর্বল হতে হতে আমরা পিছিয়ে পড়ছি, আর রাজ্য সরকার কত বেশি মদ বিক্রি করতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ মদ থেকে রাজ্য সরকারের আয় হবে বেশি। আর ওদিকে দিল্লির সরকার, তারা ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিচ্ছে। তারা রান্নার গ্যাসের দাম 414 টাকা থেকে 1129-এ নিয়ে গিয়ে সিঁড়ি ভাঙার অঙ্কে ভোটের আগে 829 করেছে। আবার সিঁড়ি ভাঙার অঙ্কে ভোটের পরে আবার 1129, 1229, 1329-এ পৌঁছে যাবে। 15 টাকার কেরোসিন তেল 100 টাকা লিটার, পেট্রোল ডিজেল, ডালের দাম, চালের দাম, সাধারণ সবজির দাম, মশলাপাতির দাম, মানুষ মূল্যবৃদ্ধিতে জেরবার। ফলে এই যে এত সমস্যা দেশের বুকের উপরে, এই সমস্যাগুলোর কথা তো বিধানসভায় বলতে হবে, লোকসভায় বলতে হবে।
লোকসভায় সুজন চক্রবর্তী বলবেন, বিধানসভায় আমি বলবো। আচ্ছা, আপনি তো বরাহনগরের ভূমিপুত্র, আমি জানতে চাইব যে বরাহনগরের কি অবস্থা? তৃণমূলের দুর্নীতি কি বরাহনগরকেও গ্রাস করেছে? কাটমানি না দিলে কি এখানেও এক পা ফেলা যায় না? বরানগরে পৌরসভায় নিয়োগ হয়েছে, গোটাটা দুর্নীতিগ্রস্ত নিয়োগ, গোটাটা অর্থের বিনিময়ে নিয়োগ। বরানগরের তৃণমূল কংগ্রেস কর্মীরা চাকরি পাননি, মালদার লোক পাঠানো হয়েছে, মুর্শিদাবাদের লোক পাঠানো হয়েছে, অন্য জেলার লোক পাঠানো হয়েছে, সব ওই অয়নশীলের কোম্পানি থেকে। অবশ্যই টাকার বিনিময়। আবার দুই একটা এক্সচেঞ্জ হয়েছে। বরানগরের চেয়ারম্যান কাউন্সিলের এক সদস্যের ভাইপো কিংবা ভাগ্নে কামারহাটিতে চাকরি পেলেন, কামারহাটির চেয়ারম্যানের ভাইপো কিংবা ভাগ্নে বরানগরে চাকরি পেলেন। উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে অথবা মেয়ে বরানগরে চাকরি পেলেন। বরানগরের চেয়ারম্যানের সুপারিশ করা কেউ দমদম কিংবা উত্তর দমদমে চাকরি পেলেন। এই যে এক্সচেঞ্জ সিস্টেমে চাকরি হয়েছে একেবারে তৃণমূলের নেতাদের ঘরে। সাধারণ তৃণমূল কর্মী যারা গরিব, যারা নিম্নবিত্ত, তারাও তৃণমূল কংগ্রেসের থেকে উপকৃত হননি। তারাও ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের উপরে। আর তোলাবাজি, সে তো স্কোয়ার ফুটে কেউ মাপে, কেউ কাঠায় মাপে, কেউ মার্বেলের মাপে মাপে, কেউ কত লরি বালি পাথর এলো তাই দিয়ে মাপে। সব কিছুর আলাদা আলাদা রেট ঠিক করা আছে। সেই রেট উপযুক্ত জায়গায় পৌঁছলে কাজ হবে, না হলে কাজ বন্ধ। এ বরানগরের মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতায় প্রত্যেক দিন আছে। আপনার যদি বরানগরে বাড়ি থাকতো, সেই বাড়িটা যদি আপনি কালকে ভাঙতে দিতেন মিস্ত্রিদের, দেখতেন 4 জন লোক চলে আসতো, এসে বলতো এ ভাঙছে কেন, আমরা ভাঙবো। আপনার বাড়ি কাকে দিয়ে ভাঙবেন আপনি ঠিক করতে পারবেন না, তৃণমূলের নেতারা ঠিক করে দেবেন। একদমই দুর্নীতি যেন গ্রাস করেছে রাজ্য থেকে একবারে দেশ জুড়ে একই ঘটনা। আর তাই বামেরা আওয়াজ তুলছে যে হাল ফেরাতে ফিরছে লাল। সত্যিই বামেরা কি ফিরতে পারবে? এই প্রশ্নটা যখন জোরালো আকার একটা ধারণ করেছে, তাকিয়ে আছি আমরাও রেজাল্টের দিকে। 4 জুন সব উত্তর বলে দেবে, তাকিয়ে আছি আমরাও ওই দিকে। দেখা যাক কী হয়। তন্ময় ভট্টাচার্য বরাহনগরে বামেদের আবার ফেরাতে পারেন কিনা, বামেদের সেই আসন উপহার দিতে পারেন কিনা, চোখ রাখুন হাউতে। আর অল্টারনেটিভ জার্নালিজমকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন হাউ।